বিএনপির ৩ সংগঠনের সমাবেশ, স্লোগানে মুখ্য নয়াপল্টন, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়। যারা শুধু আমিত্ববাদে বিশ্বাসী সকল ক্রেডিট নিতে চায়, বাংলাদেশের মানুষ তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করবে। হাজার হাজার তরুণদের একটাই আশা, একটাই স্বপ্ন, আমরা এখন নতুন বাংলাদেশ বিনির্মাণ, সুন্দর স্বপ্নের বাংলাদেশ চাই। সিলেটের জয়ন্তাপুর সীমান্ত দিয়ে আরো 52 জনকে পুশিন, লালমনিরহাটে আলাদাভাবে 40 জনকে পাঠানোর চেষ্টা প্রতিহত। টিকিট ও কালোবাজারি ও হয়রানি বন্ধে বিভিন্ন রেল স্টেশনে দুদকের অভিযান, মিলেছে সত্যতা, নেওয়া হচ্ছে ব্যবস্থা। আমরা নিজেরও টিকিট পেয়েছি, একজন থেকে টিকিট নিলাম বেশি টাকা দিয়ে, 800 টাকার টিকিট আমাদের কাছে শো করতেছিল না, কিন্তু উনি কোনোভাবে ম্যানেজ করে 1000 টাকায় আমাদেরকে টিকিটটা ম্যানেজ করে দিল। এই যাত্রা স্বস্তির করতে এক্সপ্রেসওয়েতে ব্যাপক প্রস্তুতি, জোরদার নিরাপত্তা ব্যবস্থা, সড়কের পাশে পশুর হাট নিয়ে শঙ্কা। এবং ঝিনাইদহে পুকুরে ডুবে 2 বোনের মৃত্যু, বাড়িতে আহাজারি, কুষ্টিয়ায় সাপের কামড়ে প্রাণ গেল 2 জনের। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম। পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের সমাবেশ স্থল নয়াপল্টনে ঢল নেমেছে নেতাকর্মীদের। বিকাল 3টায় শুরু হয়েছে সমাবেশের মূল আনুষ্ঠানিকতা। সমাবেশে অংশ নিতে বুধবার সকাল থেকে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন দলটির নেতাকর্মী সহ সমর্থকরা। সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে কয়েক লাখ তরুণ তরুণীর জমায়েত হয়েছে। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন বলে জানা গেছে। ইতোমধ্যে সমাবেশে অংশ নিয়েছেন 3 সংগঠন সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা। শক্তি, তরুণদের একতার বলে কিন্তু আমরা 17 বছরের ফ্যাসিস্টদেরকে আমরা বাংলাদেশ থেকে একদম নিরামূল করতে পেরেছি। গণতন্ত্র বাংলাদেশে ফিরে আসুক এবং একটি নির্বাচিত সরকারের মাধ্যমে নতুন বাংলাদেশ, বাংলাদেশের মানুষের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা হোক। বাংলাদেশের উপর চেপে বসা একটি ফ্যাসিস্ট শাসক গোষ্ঠীর পতন নিশ্চিত হওয়ার পরে এদেশের তরুণেরা আশায় বুক বেঁধেছে, তারা তাদের বৈধ প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশে খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। বর্তমানে খাদ্য মজুদ আছে 15 লক্ষ টন, যা গেল বছরের চেয়ে 3 লাখ টন বেশি। দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে জেলা ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তিনি আরও বলেন, গেল বছর অনেক বেশি আমদানি করতে হয়েছে, এবার বড় আবাদ যেমন হয়েছে আমনটাও যদি ভালো হয় তাহলে এবার বিদেশ থেকে চাল আমদানি করতে হবে না। আজকের দিনে খাদ্যের স্টক আছে 15 লক্ষ টনের মতো, যেটা গত বছরের এই দিন থেকে প্রায় 3 লক্ষ টনের চেয়ে বেশি। তা আমরা সন্তোষজনক অবস্থা নিয়ে কখনো স্থির থাকতে পারি না, কারণ এটা ক্রমাগত খরচ হচ্ছে, ক্রমাগত যোগ হচ্ছে। গত বছর আমাদের বেশ আমদানি করতে হয়েছে, তা আমরা এবারে বড়টা যেরকম হয়েছে, যদি আমাদের ভাগ্য সুপ্রসন্ন থাকে, আল্লাহ যদি মেহরবান থাকেন, আমনও যদি একটু ভালো হয়, আশা করছি অন্তত পক্ষে চাল আমদানি করতে হবে না। দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপোষ নয় বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। একই সঙ্গে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর নতুন অফিসারদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে মিলিটারি একাডেমির ৮৮তম BMA দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিয়ে তিনি কথা বলেন। বিমান বাহিনী প্রধান আরও বলেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের ওপর ন্যস্ত হল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। এই কুচকাওয়াজের মাধ্যমে ৮৮তম BMA দীর্ঘমেয়াদী কোর্সের মোট 155 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেছেন। পরে নতুন ক্যাডেটরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আনুষ্ঠানিক শপথ নেন।
লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভূমির প্রতিটি ধূলিকণা অটুট রাখতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সকল সদস্য সদা তৎপর। আমাদের ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রকম আপোষ করা হবে না। আজ হতে তোমাদের উপর অর্পিত হচ্ছে দেশ মাতৃকার মহান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সতর্ক বার্তায় বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে এবং এর প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার নৌকা, ট্রলার সহ নৌযান সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। রাজধানীর নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে ঢল নেমেছে নেতাকর্মীর। আরো জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, আমাদেরকে জানাবেন সেখানে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং নেতাকর্মীরা এই বিষয়ে কি বলছে? নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইতিমধ্যেই কিন্তু আজকের এই বিশাল এই মহাসমাবেশ, সেই সমাবেশটি আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে এবং বেলা ৪টার দিকে এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন, ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং ইতিমধ্যেই কিন্তু এই নয়াপল্টন এলাকা সহ আশেপাশের পুরো এলাকা কিন্তু এই বিএনপির যে ৩ সহযোগী অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের যেই নেতাকর্মীরা রয়েছেন এই ঢাকা সহ ময়মনসিংহ, সিলেট এবং ফরিদপুর জেলার যে নেতাকর্মীরা, তারা কিন্তু ইতিমধ্যেই পুরো এলাকায় তারা তাদের নিজ নিজ ইউনিটের যে নির্ধারিত জায়গাগুলো সেই জায়গাগুলোতে অবস্থান নিয়েছেন এবং বিএনপির যারা নির্বাহী কমিটির সদস্যরা রয়েছেন তাদের জন্য আলাদা দুটো মঞ্চ করা হয়েছে এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্যরা সেই মঞ্চগুলোতে অবস্থান নিয়ে এই সমাবেশের বক্তাদের বক্তব্য শুনছেন। এবং ইতিমধ্যেই বেলা ৪টার সময় এই সমাবেশের যে দ্বিতীয় পর্ব, যে জনসভা, সেই সভায় কিন্তু ইতিমধ্যেই কথা বলা শুরু করেছেন যেই সহযোগী অঙ্গ সংগঠনগুলো রয়েছে, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতা যারা রয়েছেন, তারা তাদের পক্ষ থেকে বক্তব্য রাখছেন এবং তারা যেটি বলছেন যে কোনো মূল্যে এই যে তরুণ প্রজন্মের দীর্ঘদিনের ভোটাধিকার বঞ্চিত যে তরুণ প্রজন্ম, সেই তরুণ প্রজন্মের ভোটাধিকার নিশ্চিত করার জন্য যে কোনো কর্মসূচি তারা সফল করবেন, এমনটি কিন্তু তারা দাবি জানাচ্ছেন। এবং তারা যেটি বলছেন যে এই তরুণ প্রজন্মের ভোটাধিকার সহ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে নানাভাবে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রগুলো মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ থাকতে নেতাকর্মীদের আহ্বান জানানোর পাশাপাশি তারা যেটি বলছেন, দলের পক্ষ থেকে যে কোনো ধরনের কর্মসূচি দিলে তারা
সবাই ঐক্যবদ্ধভাবে পালন করবেন এবং যে কোনো উপায়ে দেশের যে গণতান্ত্রিক উত্তরণ, সেই গণতান্ত্রিক উত্তরণের যেই দাবি, সেই দাবিতে তাদের রাজপথে থেকে যে সক্রিয় আন্দোলন, সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন এমনটি কিন্তু তারা দাবি করছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু দলের স্থায়ী কমিটির সদস্য যারা আছেন, নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা কিন্তু ইতিমধ্যেই মূল যে সভা মঞ্চ, সেই সভা মঞ্চে এসে তাদের আসন গ্রহণ করেছেন। এবং আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি, পেছনের যে ব্যাকড্রপ রয়েছে, সেই ব্যাকড্রপে কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি ভার্চুয়াল মাধ্যমে এই সমাবেশ স্থলে যোগ দিয়েছেন এবং আজকের এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং তার বক্তব্যের মধ্য দিয়ে দলের নেতাকর্মীদের প্রতি নতুন কোনো দিক নির্দেশনা থাকেন কিনা, দিক নির্দেশনা আসে কিনা, সেই অপেক্ষায় কিন্তু দলের নেতাকর্মীরা রয়েছেন। এবং এর পাশাপাশি দলের যারা নীতি নির্ধারণী পর্যায়ের যারা নেতারা রয়েছেন, তারাও দলের পক্ষ থেকে এই নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এবং এই সমাবেশকে কেন্দ্র করে আজ সকাল থেকেই কিন্তু পুরো নয়াপল্টন সহ আশেপাশের যে এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলো লাখো নেতাকর্মীর ভিড়ে কিন্তু মুখরিত হয়ে উঠেছে। তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলছেন এবং তাদের প্রত্যেকেরই দাবি, তাদের যে তরুণ প্রজন্মের যে রাজনৈতিক অধিকার, ভোটাধিকার, সেটি যে কোনো মূল্যে প্রতিষ্ঠিত করতে হবে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জুবাইদুর রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে ব্রিফ করছেন আইনজীবীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের ফুল বেঞ্চ অ্যাপেলেট ডিভিশনের ওনারা বলেছেন যে অন্য কনভিক্ট যিনি আপিল করতে পারেননি, এই খালাস বা এই একুইটারের অর্ডার তাদের বেলায় প্রযোজ্য হবে। আজকে আমরা এই কোর্টে বেগম জুবাইদা রহমানের মামলায়ও আমরা একই কথা বলেছি এবং বলেছি যে মিলার্ড, আপনি যেহেতু দেখতে পাচ্ছেন কাগজপত্র, ডকুমেন্ট এবং অন্যান্য যা কিছু আছে, তা থেকে এই মামলা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে উনি কোনো জ্ঞাত আয় বহির্ভূত কোনো সম্পদের অধিকারী নহেন এবং কোনো সম্পত্তি উনি ডিজনেস্টলি অর্থভাবে উনি কোনো অর্জন করেন নাই। আর কাজেই আপনি যদিও উনি আপিল করতে পারেননি, আপনি এই খালাসের বেনিফিট বা এই জাজমেন্ট যাতে ওনার বেলায় প্রযোজ্য হয়, আপনি সেটা করতে পারেন। এবং মাননীয় আদালত আমাদের কথা রেখেছেন, আমাদের কথা শুনেছেন এবং উনি এটা গ্রহণ করেছেন এবং জাজমেন্টে উনি অর্ডার পোর্শনে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে মিস্টার তারেক রহমান সাহেবকেও এই মামলা থেকে নির্দোষ সাব্যস্তে খালাস দেওয়া হলো। আরেকটা জিনিস যেটা হয়েছে আমি বলতে চাই, সেটা হলো যে আমরা আগে এই কোর্টে আমরা একটা বলেছি এবং আগের ইন্টারভিউতেও আপনাদের কাছে এই জাতিকে আমরা একটা কথা বলেছিলাম, আমরা আইনজীবীরা এবং আমার সাথে আমার ডিফেন্স টিম, অন্যান্য যারা আছেন, মিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার বদরুজ্জোধা বাজল, মিস্টার জাকির হোসেন ভুইয়া এবং আমাদের সিনিয়র জয়নাল আবদিন সাহেবও ছিলেন। আমরা একটা কথা বলেছি যে একটি টাকাও, একটা সম্পত্তিও কিন্তু তারেক রহমান সাহেবের বা ওনার স্ত্রীর যে মামলা আপনার সামনে আছে, তার টোটাল প্রপার্টির হিসাব এখানে আছে। সেখানে বাংলাদেশের বাইরে, অর্থাৎ এই 54,000 বর্গমাইলের বাংলাদেশের বাইরে তার একটা টাকা কোনো ব্যাংকে অথবা কোনো প্রপার্টি তার বিরুদ্ধে তার পাওয়া যায়নি। কাজেই ম্যাডাম খালেদা জিয়া যে কথাটা বলতেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আজকে এই মামলায় খালাসের মাধ্যমে এটা আবার প্রতিষ্ঠিত হলো যে বাংলাদেশ, এই ম্যাডাম খালেদা জিয়া বা জিয়া পরিবারের বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নাই। আজকে 18 বছর 17 বছর উনি লন্ডনে আছেন ভাড়া বাড়িতে। কাজেই এই মামলা 7 সনে শুরু হয়েছে, 23 সনে জাজমেন্ট, উনি 8 সনে 9 সনে লন্ডনে গিয়েছেন। যদি কোনো সম্পত্তি লন্ডনে থাকতো বা অন্য কোনো দেশে থাকতো, সেটা এনে আবার চার্জ অ্যামেন্ডমেন্ট করে তারপরে তাকে সাজা দেওয়া যেত, কিন্তু এই ধরনের কোনো কিছু পাওয়া যায়নি। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আমি এবং আমার ডিফেন্স টিম যারা আমার সাথে ছিল, আমরা এই মামলা যথাযথভাবে কোর্টে উপস্থাপন করতে পেরেছি এবং রায়ে নির্দোষ সাব্যস্তে বেগম জুবাইদা রহমান এবং ওনার স্বামী মিস্টার তারেক রহমান খালাস হয়েছেন। আমরা আল্লাহর দরবারে আবারও শুকরিয়া জানাই। এই যাত্রাকে কেন্দ্র করে ট্রেনের টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানির অভিযোগে দেশের বিভিন্ন রেল স্টেশনে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। ট্রেনে বিনা টিকিটে চলাচলকারী ব্যক্তি ও কালোবাজারি সহ নানা অনিয়মের অভিযোগে তদন্তে এ
অভিযান চালায় দুদক। অভিযানে প্রাথমিক পর্যায়ে অভিযোগের সত্যতা পেয়েছে বলে জানিয়েছে দুদক কর্মকর্তারা। এসব অনিয়মের সঙ্গে রেল কর্মকর্তাদের যোগসাজশের কথাও জানান তারা। সহকর্মীদের তথ্য ও চিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। ঈদযাত্রায় ট্রেনের টিকিট বিক্রিতে যাত্রী হয়রানি ও কালোবাজারির অভিযোগে চট্টগ্রাম রেল স্টেশনে অভিযান চালায় দুদক। বুধবার সকাল 11:30টা থেকে দুদকের চট্টগ্রামের সহকারী পরিচালক সাইদ আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। দুদকের এনফোর্সমেন্ট ইউনিট বিভিন্ন ট্রেনে বিনা টিকিটে চলাচলকারী ব্যক্তিদের কাছ থেকে টাকা নিয়ে সিট বিক্রির তথ্য পেয়েছে। এখানে কিছু আরএনবি আছে, কিছু একজন টিডি আছে, ভিতরে কিছু অ্যাটেন্ডেন্ট আছে। সব যোগসাজশে আমরা দেখেছি যে টিকিট অনেক সময় বিনা টিকিটে অনেক সময় যাত্রীদেরকে ওঠানো হচ্ছে, তাদের থেকে টাকা নেওয়া হচ্ছে। এখানে আমরাও নিজেরা ছদ্মবেশে অনেকক্ষণ অভিযান করলাম। সেখানে আমরা আমরা নিজেরও টিকিট পেয়েছি, একজন থেকে টিকিট নিয়ে এলাম বেশি টাকা দিয়ে, 800 টাকার টিকিট আমাদের কাছে শো করতেছিল না, কিন্তু উনি কোনোভাবে ম্যানেজ করে 1000 টাকায় আমাদেরকে টিকিটটা ম্যানেজ করে দিবে। টিকিট কালোবাজারি সহ নানা অনিয়মের অভিযোগে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে দুদক অভিযান পরিচালনা করে। বুধবার সকাল 11:30টার দিকে দুদক ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলু মিয়ার নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে। তারা টিকিট কাউন্টারে টিকিট বিক্রি কার্যক্রম তদারকি করেন। প্রাথমিকভাবে কিছু অনিয়ম পাওয়ার কথাও জানায় দুদক। টিকিট দুইটা কিনলে একটা সিট দেয়, আর টিকিটের দাম বেশি টাকা। টিকিট চাইছে 3টা, আমার একটা সিট দিচ্ছে। আগে টিকিট 40 টাকা নিত, এখন টিকিট দিচ্ছে 25 টাকা। দুদক আইছে এই জন্য আজকে 25 টাকা নিতেছে। আমাকে দিচ্ছে ফাতেমানগর পর্যন্ত, কারণ আজকে 10 টাকা বেশি নিতে পারবে। এই সবগুলো টিকিট আছে, এই সবগুলোর কাছে আমি 10 টাকার বেশি প্রত্যেকটা টিকিট। এদিকে রাজশাহী রেলওয়ে স্টেশনেও অভিযান চালায় দুদক। বুধবার বেলা 11:30টা থেকে এ অভিযান শুরু করে তারা। রাজশাহী সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় টিকিট বিক্রি ও স্টেশনে কালোবাজারি প্রতিরোধে রেলের নেয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চাওয়া হয়। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। জামালপুরের বাজার মনিটরিং করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে শহরের রানীগঞ্জ বাজার সহ বিভিন্ন মুদি দোকানে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মনিটরিং কার্যক্রম পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তর। এ সময় বাজারে পণ্যের সরবরাহ, গুণগত মান, দাম, মূল্য তালিকা প্রদর্শন সহ বিভিন্ন বিষয়ে মনিটরিং করা হয়। ঈদুল আজহা পর্যন্ত নিয়মিত মনিটরিং চলবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মাওয়া এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বস্তিদায়ক করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে হাইওয়ে পুলিশ। জোরদার করা হয়েছে অতিরিক্ত পুলিশি টহল। তবে সড়কের পাশে ভ্রাম্যমাণ গরুর হাট বসলে যানজটের আশঙ্কা করছেন যাত্রী ও চালকরা। সুমিত সরকার সুমনের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। ঈদুল আজহা উপলক্ষে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জ থেকে পদ্মা সেতু পর্যন্ত 30 কিলোমিটার এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জ অংশের প্রায় 13 কিলোমিটার অংশে বিভিন্ন পয়েন্টে থাকবে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের একাধিক টিম। মহাসড়কে 3 চাকার যান, পণ্যবাহী ট্রাক ও বাস থামিয়ে রাখা সহ মোটরসাইকেল চলাচলে আলাদা লেন করতে কাজ করছে পুলিশ। পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচল বহুগুণ বেড়েছে। এদিকে এক্সপ্রেসওয়ে দিয়ে পশুবাহী ট্রাক যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে সেদিক বিবেচনা করে কাজ করছে পুলিশ। হাইওয়ের পাশে যদি কোনো গরুর হাট বসে, যানজট হওয়ার থাকবে। কর্তৃপক্ষের কাছে আশাবাদী যেন এই পরিস্থিতি না দাঁড়ায়, জনভোগান্তি যেন না হয়। তবে ঢাকা থেকে ছেড়ে এসে কয়েকটি স্থানে যানজটের সৃষ্টি হতে পারে বলে জানান চালকরা। লম্বা ছুটিতে যাত্রীরা ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারবেন বলেও প্রত্যাশা তাদের। এই লম্বা ছুটি মানুষ পাইছে, যদি গরুর হাট যদি যানজটের সৃষ্টির কারণ না হয়, তাহলে এবারে আমি মনে করি মানুষ খুব স্বস্তিতে বাড়ি পৌঁছাতে পারবে। ওই একটু পদ্মার টোলে যানজট হইব, কুচ্চামারা টোলে যানজট হইব,
ওই কেরানীগঞ্জ কদমতলি যানজট হয়, কদমতলিটা ডিসিপ্লিন করা দরকার। আমাদের অনেক সমস্যা হয় গাড়ি। প্রশাসন বলে সেনাবাহিনী সবাই থাকবো, রাস্তাঘাট ক্লিয়ার থাকবো, আর রাস্তাঘাটে হাত না বলে তো যানজট হবে না, রাস্তাঘাট ক্লিয়ার হওয়ার সম্ভাবনা বেশি। এদিকে হাইওয়ে পুলিশ জানায় ঈদ ঘিরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পশুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসকে নিরাপদে পৌঁছে দিতে 7টি টহল ও 2টি চেকপোস্ট বসানো হয়েছে যাত্রীদেরকে নিরাপদ রাখার জন্য এবং পশুবাহী যানবাহনগুলোকে আমরা নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য আমাদের গোয়েন্দা তৎপরতা সহ টহল জোরদার করেছি। সেই সাথে যে কোনো জায়গায় দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনা কবলিত গাড়িটাকে অপসারণ করে রেকারের ব্যবস্থা রেখেছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। 2 জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় নারী সহ 3 জন নিহত হয়েছেন। এদিকে জামালপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সকালে গোপালগঞ্জের কোটালীপাড়ার রাধাগঞ্জ মনোহার মার্কেট মোড়ে বালুবাহী একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে ঘটনাস্থলেই ট্রলি চালকের মৃত্যু হয়। একই দিনে দুপুরে মকসুদপুর উপজেলার বনগ্রাম বাজারে ব্যাটারি চালিত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে রাস্তার ওপর আছড়ে পড়েন এক নারী। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ভোরে দিনাজপুরের ফুলবাড়ি বিরামপুর আঞ্চলিক মহাসড়কের বর্মচারী এলাকার 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের চালকের সহকারীর মৃত্যু হয়। এছাড়া জামালপুর সদরে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে। এটা হচ্ছে বিরামপুর থেকে আসতেছে আর এই পাশে একটা ফুলবাড়ি থেকে বিরামপুরের দিকে রওনা দিচ্ছে। তার মাঝখানে ছিল ভুট্টার একটা গাড়ি বিরামপুরের দিকে যাওয়ার টাইমে ওভারটেক করতে মনে করেন যে এই গাড়িগুলোর সাথে সংঘর্ষ হয়। এই গাড়ি ওভারটেক করে চলে গেছে আর এই 2 জন বাড়ি খেয়েছে। আমরা এখানে আসার পরে দেখলাম 2টা ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আমরা আসার পূর্বে স্থানীয় লোকজন একজন আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠাইছে। আমরা একজন মৃত ব্যক্তিকে উদ্ধার পাইছি। কুষ্টিয়ায় সাপের কামড়ে 2 জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোররাতে ও সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। জানা যায় দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের গবরগড়া এলাকার বাড়ির পাশে বাগানে আম কুড়ানোর সময় গোকরা সাপ কামড় দেয় কালু হালসানকে। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর এলাকায় রাসেল ভাইপার সাপের কামড়ে কামরুজ্জামান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হোসেন ইমাম সাপের কামড়ে 2 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঝিনাইদহের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে নায়েব আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে মালিয়াট গ্রামের কৃষক নায়েব আলী মোল্লার সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের ইউনুস আলীর জমি নিয়ে বিরোধ চলছে। বুধবার সকালে উভয় পক্ষ বাক বিতণ্ডায় লিপ্ত হয়। এ সময় ইউনুস আলী ও তার ছেলে আলামিন হোসেন লাঠি দিয়ে নায়েব আলীর মাথায় আঘাত করে। এতে নায়েব আলী মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঈদুল আজহার আগে চট্টগ্রামে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে লবঙ্গের দাম কেজি প্রতি 20 টাকা বেড়েছে। তবে কিছুটা কমেছে এলাচ, দারুচিনি, গোলমরিচ, জিরা, ধনিয়া সহ সব ধরনের মশলা পণ্যের দাম। এদিকে বছর জুড়েই বেড়েছে সব মশলার দাম। ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় সামান্য পতনেও এলাচ ক্রয় ক্ষমতার বাইরে বলছেন ক্রেতারা। চট্টগ্রাম থেকে একেএম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের মোকামগুলো ভর্তি নানা রকম মশলা পণ্যে। ব্যবসায়ীরা জানান এ সপ্তাহে লবঙ্গের দাম 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1250 টাকায়। তবে এলাচ, দারুচিনি, গোলমরিচ, ধনিয়া, জিরা সহ সব ধরনের মশলা পণ্যের দাম নিম্নমুখী। দারুচিনির দাম 10 থেকে 15 টাকা কমে বিক্রি হচ্ছে 370 টাকায়।
আর ভিয়েতনাম থেকে আসা দারুচিনির দাম 30 টাকা কমে কেজি বিক্রি হচ্ছে 440 টাকায়। বাইরের বুকিং টুকিং ফলো করার কারণে মার্কেট একটু এলাচিটা আছে, এগুলো একটু নিম্নের দিকে আছে। আপনার কোরবানির জন্য কোনো কিছু দাম বাড়া নাই, বরঞ্চ এগুলো অনেকটা আরো এখন অনেকটা পড়তের দিকে। তবে বছর জুড়েই ক্রমাগত দাম বাড়ায় সামান্য পতনে স্বস্তি ফেরেনি ক্রেতার। এ সপ্তাহে এলাচ 300 টাকা কমে বিক্রি হচ্ছে 4100 টাকায়, আর সবচেয়ে ভালো এলাচ 100 টাকা কমে কেজি প্রতি বিক্রি হচ্ছে 4750 টাকায়। গোলমরিচের দামও 10 থেকে 15 টাকা কমে বিক্রি হচ্ছে 1080 টাকায়। বিশ্ববাজারে কমায় ধনিয়া জিরার দামও নিম্নমুখী, তবে পাইকারি বাজারে ক্রেতা নেই বলছেন ব্যবসায়ীরা। আমরা প্রতি বছর বসে থাকি যে রমজানের পরে কোরবানের একটা সিজন মশলার ভালো চলে, অন্ততপক্ষে লং, এলাচি, ডালচিনি, জিরা এসব আইটেম খুব ভালো চলে, কিন্তু এইবার এটা চলতেছে না, এটা কাস্টমার নাই। এবং আমরা লাইনের যে কাস্টমারগুলো আছে বিভিন্ন জায়গায় এদেরকে টেলিফোন করি কি তোমরা মাল আমাদের এখানে বেচা কিনা নাই। বন্দরে কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি ও পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে সরবরাহ বিঘ্নিত না হলে মশলা পণ্যের দামে হেরফের হবে না বলছেন ব্যবসায়ীরা। বন্দরে যে কলম বিরতি চলতে কাস্টমার যে কাজ করতেছে না, ওইটা আমাদেরকে একটু নাড়া দিচ্ছে। এখানে যে আমরা যথাসময়ে মাল ডেলিভারি পাচ্ছি না। এবছর পর্যাপ্ত মশলা পণ্য আমদানি হয়েছে এবং ঈদে কোনো সংকট হবে না বলছেন ব্যবসায়ীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা সহ কাউন্সিলরদের পুনর্বহলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তাদের অনুসারীরা। বুধবার দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বর থেকে একটি মিছিল নিয়ে নগরীর মূল সড়ক প্রদক্ষিণ করে সিটি কর্পোরেশনের সামনে এসে অবস্থান নেন। সমাবেশে মোস্তফা বলেন, ঢাকা ও চট্টগ্রাম সিটিতে যদি মেয়র পদ ফিরে পায় তাহলে রংপুরে বৈষম্য মেনে নেওয়া হবে না। প্রশাসন দাবি মেনে না নেয় তাহলে রংপুর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাহবাগ বিরোধী ঐক্য ও গণতান্ত্রিক ছাত্রজোট পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে। বুধবার দুপুর 12:30টার দিকে পরিবহন মার্কেটে সাংবাদিক সম্মেলন করে গণতান্ত্রিক ছাত্রজোট। তাদের অভিযোগ, মঙ্গলবার ছাত্র শিবিরের আনন্দ মিছিলের কর্মসূচি শেষ হলে এটিএম আজহারের মুক্তির প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্রজোট প্রতিবাদ মিছিল বের করে। সেই মিছিলে 2 দফা হামলা চালিয়েছে শিবির। আর শাহবাগ বিরোধী ঐক্য সংগঠক ও রাবি শাখা ছাত্র মিশনের সভাপতি GA সাব্বির বলেন, অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ভিকটিম কার্ড খেলার চেষ্টা করছে গণতান্ত্রিক ছাত্র জোট। জ্বলন্ত মশাল ছুড়ে মারা সহ হামলায় শাহবাগ বিরোধী ঐক্যের কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। শাহবাগে মব ক্রিয়েট করে দেশে হাসিনার ফ্যাসিবাদের বীজ রোপণ করেছিল লাল সন্ত্রাসীরা। ইনসাফ ও ন্যায়ের লড়াইয়ে আঞ্জাম দিতে গতকাল রাজনীতিতে সেই শাহবাগ তন্ত্রের বিরুদ্ধে আমরা শাহবাগ বিরোধী ঐক্য মঞ্চের ব্যানারে একত্রিত হয়েছিলাম। শাহবাগই মূলত হাসিনাকে স্বৈরাচারী হয়ে উঠতে সহযোগিতা করেছে। পাশাপাশি 24 পরবর্তী বাংলাদেশে রাজাকার জামাত শিবির ট্যাগ দিয়ে যারা দেশের নাগরিকদের নাগরিক অধিকার ও মানবিক অধিকারকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলতে থাকবে। সুনামগঞ্জের বজ্রপাতে 10ম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সুনামগঞ্জের দোয়ারা বাজারে বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিল লিয়াকতগঞ্জ স্কুল ও কলেজের 10ম শ্রেণীর ছাত্র আমির হোসেন। পথিমধ্যে আকস্মিক বজ্রপাতে আমির মারা যায়। পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। ঝিনাইদহের মহেশপুরে পুকুরে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে মহেশপুরের খোসালপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, সকালে 12 বছর বয়সী আফিয়া খাতুন তার চাচাতো বোন সাথিয়া খাতুনের সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্বজনরা। শিশু দুটির মৃত্যুর ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
নওগাঁয় চলছে মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচ। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, খেলায় কারা কারা অংশ নিয়েছেন এবং কারাই আয়োজন করেছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। তো নওগাঁয় মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট চলছে। আজকে বিকেল 4:15 এটার উদ্বোধন করেছেন নওগাঁর জেলা প্রশাসক আব্দুল আওয়াল এবং এই সময় উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার শফিউল সারোয়ার এবং নওগাঁর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন সহ বিশেষ করে নওগাঁর প্রথিতযশা সাংবাদিক বৃন্দ উপস্থিত থেকে এটি উদ্বোধন হয়েছে এবং এই মুহূর্তে খেলা চলছে। প্রতিপক্ষ দুটি দল হচ্ছে প্রিন্ট মিডিয়া বনাম ইলেকট্রনিক মিডিয়া এবং এর আয়োজনে আছে নওগাঁ জেলা প্রেস ক্লাব, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়ন, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং নওগাঁ রিপোর্টার্স ইউনিটি। মূলত এই 4টি ক্লাবের আয়োজনেই মূলত এখানে এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন হচ্ছে এবং ইতিমধ্যে খেলার 4 এবং 2 গোলের ব্যবধান হয়েছে, অর্থাৎ প্রিন্ট মিডিয়া ইতিমধ্যে 4 গোল দিয়েছে এবং ইলেকট্রনিক মিডিয়া 2 গোল দিয়েছে, অর্থাৎ 2 গোলে এখনো পিছিয়ে আছে। আমি এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন নওগাঁর জেলা প্রশাসক জনাব আব্দুল আওয়াল। আমি তার কাছে জানার চেষ্টা করবো যে আসলে এই আজকের অনুভূতিটা, যে আসলে পেশাদার, এখানে পেশাদার তো কোনো ফুটবলার এখানে নেই, মূলত যারা সারা বছর মূলত কলম এবং কম্পিউটারে যারা ম্যাজিক দেখে আসেন তারা মূলত এখানে খেলছেন। তো আসলে আপনার অনুভূতিটা কি, যে আসলে কি মনে হচ্ছে, কেমন লাগছে আপনার অনুভূতিটা? এটা আসলে একটা অভূতপূর্ব একটা ফিলিংস হচ্ছে, যে এই কারণে এখানে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার যে খেলাটা হচ্ছে, খেলা একেবারেই পুঙ্খানুপুঙ্খ সকল নিয়মকানুন মেনে খেলা হচ্ছে। সময়ের ক্ষেত্রে একটা শিথিলতা এবং অফসাইড জনিত কিছুটা দুর্বলতা ছাড়া প্রত্যেকটা প্লেয়ার খুব জাঁকজমকপূর্ণ ভাবে খেলছে এবং জেতার জন্যই খেলছে, যার ফলশ্রুতিতে এখন পর্যন্ত 4-2 গোলে ফলাফল ঘোষিত হয়েছে। আমার মনে হয় যে এরকম টুর্নামেন্ট একটা যে সম্প্রীতির মেলবন্ধন আমরা দেখছি এখানে সকল সাংবাদিক কমিউনিটির মধ্যে, এটা আসলে সত্যিকারের একটা প্রশংসার দাবিদার। আমাদের নওগাঁ জেলা প্রেস ক্লাবের এই ধরনের আয়োজনকে আমরা স্বাগত জানাই।